স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্লাসেস উইথ নীল। আমি নীল, তোমাদের মেন্টার, তোমাদের গাইড অ্যান্ড অফকোর্স তোমাদের ফ্রেন্ড। আজকে আমরা করব দ্বিঘাত সমীকরণের শেষ সাবটপিক, এবং আজকে সেই সাবটপিকে আমরা কভার করব জাস্ট ওয়ার্ড প্রবলেম বা লেখা অঙ্ক। সো আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, দেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে সমস্ত ভিডিওগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো আজকে দেরি না করে চলো শুরু করা যাক। এক্সামে যেমন ধরনের ওয়ার্ড প্রবলেম পড়ে, সেই সমস্ত ওয়ার্ড প্রবলেমগুলোকে আমরা চারটে ক্যাটাগরিতে ডিভাইড করেছি, এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমরা করব দুটো করে অঙ্ক, এবং বাকি অঙ্কগুলো করবে তোমরা নিজেরা। যার পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে তোমরা সেটা ডাউনলোড করে সেখান থেকে সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে পারো। আমাদের ফার্স্ট ক্যাটাগরি সংখ্যা সংক্রান্ত সমস্যা। এইখানে কোয়েশ্চেনে যে কোনো সংখ্যা দিয়ে একটা করে প্রবলেম দেয়, আমাদের কি করতে হয়, সমীকরণ গঠন করতে হয় এবং তার সমাধান করতে হয়। তো অঙ্ক শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই যখন ওয়ার্ড প্রবলেম দেখো, তখন অঙ্কটা জাস্ট দেখেই তোমরা বলো যে কঠিন অঙ্ক, এটা আমরা করতে পারবো না। সো আগে থেকে নেগেটিভ হবে না, কোনো জিনিসে নেগেটিভ হওয়াটা ঠিক নয়, সবসময় পজিটিভ হবে যে কোনো জিনিসে। এবং এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে অঙ্কটা ভালো করে পড়ে বুঝতে হয়। অ্যাকচুয়ালি এই সমস্ত ওয়ার্ড প্রবলেমে যেমন ধরনের সমীকরণগুলো তৈরি হয়, গঠন করে যে সমস্ত সমীকরণগুলো তৈরি হয়, সেগুলো খুবই ইজি হয়। আমরা এর আগের ক্লাসে দ্বিঘাত সমীকরণের সমাধানের যে চ্যাপ্টারটা করেছিলাম, তাতে যে বড় বড় ধরনের সমীকরণ ছিল, তার মতো বড় একটাও হয় না, বরঞ্চ খুবই ইজি আর খুব শর্ট ইকুয়েশন দেয়। আমাদের জাস্ট করতে হয় কি, অঙ্কটা পড়ে সমীকরণটা গঠন করতে হয়, সেটাও খুবই সোজা কাজ। তো দেখো কেমন ভাবে আমরা গঠন করি সমীকরণ। বলছে 50কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন তাদের অনন্যকের সমষ্টি 1/12। ফার্স্ট অফ অল অঙ্কটা পড়ে কি বোঝা গেল? বোঝা গেল যে 50কে দুটো অংশে ভাগ করতে হবে। এবারে দেখো আমাদের এখানে এক্স ধরতে হবে, তাহলে আমার 50-এর একটা অংশকে আমরা ধরে নিতে পারি এক্স। তাহলে ধরি একটি অংশ হলো এক্স। ক্লিয়ার? এবারে তোমরা বলো 50-এর একটা অংশ যদি এক্স হয় এবং দুটো অংশের সমষ্টি 50, মানে দুটো অংশকে যোগ করলে 50 হয়, তাহলে তার মধ্যে যদি একটা এক্স হয়, তাহলে অপর অংশটি নিশ্চয়ই 50 - x হবে। হ্যাঁ কি না? একটা যদি x হয় এবং দুটো অংশের যোগফল যদি 50 হয়, তাহলে আর একটা অংশ নিশ্চয়ই 50 - x হবে। তাহলে এই আমরা দুটো অংশ পেয়ে গেলাম। এবারে শর্তটা কি দিয়েছে? শর্তটা দিয়েছে যেন তাদের অনন্যকের সমষ্টি হয় 112। ফার্স্টে আমাদের দেখতে হবে অনন্যক মানে কি। অনন্যক মানে, এটা এর আগের ক্লাসে তোমরা পড়েছো, অনন্যক মানে উল্টো। যেমন x এর অনন্যক কি হয়, 1/x। এইটার 50 - x এর অনন্যক কি হবে, 1/50 - x। এবারে এই যে দুটো অনন্যক আমরা পেলাম, এখানে বলেছে তাদের সমষ্টি, সমষ্টি মানে যোগফল হয় 1/12। তাহলে আমরা কি করব, জাস্ট এখানে প্লাস চিহ্ন বসিয়ে দেবো, ইকুয়ালস টু 1/12। আর এখানে আমাদের কি লিখতে হয়, প্রশ্নানুসারে। এটাকে a/q দিয়েও লিখতে পারো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তো যাই হোক, তোমরা প্রশ্নানুসারেও এখানে লেখা যেতে পারে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, যেমন তোমাদের মনে হবে। তো এবারে দেখো আমরা সমীকরণ গঠন করে নিলাম। এবার এই সমীকরণটা কি কঠিন? এর থেকে অনেক বড় বড় সমীকরণ, কঠিন সমীকরণ আমরা সব পড়ে এসেছি এর আগের ক্লাসে। জাস্ট কি করবো, প্লেন লসাগু করে দাও। এটা একটা লসাগু হচ্ছে এইটা। এবারে কি করতে হয়, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, এইটা পড়ে থাকবে। তার সাথে 1 গুণ করলে 50 - x প্লাস এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করলে, এই হরটা দিয়ে ভাগ করলে x পড়ে থাকে, এবং সেই x এর সাথে 1 গুণ করলে হয় x। এখানে দেখো -x আর +x আছে, তো এটা ক্যান্সেল হয়ে গেল, 1/12। নেক্সট কি হবে, নেক্সট 50
50 মাইনাস এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 1/12। এবার আমাদের কি করতে হবে, ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ কিভাবে করব, প্রথমে 12 সাথে 50 কে গুণ করতে পারো, কত হবে তাহলে 50 ইন্টু 12 600 ইকুয়ালস টু এইটার সাথে 1, এইটার সাথে 1 গুণ করলে এইটাই হবে, তো আমরা x দিয়ে এটাকে গুণ করে নিচ্ছি 50x মাইনাস এক্স স্কোয়ার। এইবার একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে গেলে, এটা আমরা এর আগে পড়েছি যে এক্স স্কোয়ারে যে টার্মটা থাকে তার সাইন কখনো মাইনাস হতে পারে না, বা মাইনাস হলে হবে না। এখানে একটা মাইনাস আছে, তাহলে আমাকে এটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস থেকে প্লাস এক্স স্কোয়ার হলো, এই 50x-টাকে এদিকে নিয়ে চলে এলাম, 50x প্লাস 600 ইকুয়ালস টু 0। এই আমরা পেয়ে গেলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার এটাকে তুমি সিদ্ধার্থের সূত্র দিয়েও করতে পারো, তোমার যদি মনে হয় না আমরা মিডিল টার্ম ব্রেক করেও করতে পারি, যেমন ইচ্ছা হবে তোমাদের, যেহেতু কোয়েশ্চেনে কিছু বলে দেওয়া থাকবে না, যেমন ইচ্ছা হবে তেমন তোমরা করতে পারো। যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে যে সিদ্ধার্থের যে সূত্র প্রয়োগ করে সমাধান করো, তখন সিদ্ধার্থের যে প্রয়োগ করেই সমাধান আমাদের করতে হবে। তো এটা আমি আর করছি না, আমরা জাস্ট এটাকে একেবারে ফ্যাক্টরাইজ করে দেবো। দেখো দুটো ফ্যাক্টর এমন হবে যাদেরকে গুণ করলে হবে 600, এবং যাদেরকে এখানে কি চিহ্ন আছে প্লাস, যোগ করলে হবে 50। তো সেই দুটো ফ্যাক্টর হবে কি কি 30 একটা আর 20 একটা। এটা যদি তোমরা বুঝতে না পারো, তখন যেমন করে আমরা মিডল টার্ম ব্রেক করেছিলাম সেভাবেই করবে। তো আমাদের এখানে ফ্যাক্টরগুলো কি কি, একটা 30 হলো আর একটা 20 হলো। তো আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি x মাইনাস 30 একটা হবে আর x মাইনাস 20 একটা হবে। তোমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেশন না করতে পারো, তাহলে তোমরা যেমনভাবে মিডল টার্ম করেছিলে সেইভাবেই এগোবে। এবারে হয় কি হবে, x মাইনাস 30 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা x এর একটা ভ্যালু পাবো 30, অথবা x মাইনাস 20 ইকুয়াল টু 0, এখান থেকে x এর একটা ভ্যালু পাবো 20। তাহলে একটা গেল 30 এবং একটা গেল 20। এখানে দুটো মানই গ্রহণযোগ্য। তুমি যদি একটা ভ্যালুকে 30 ধরো, তাহলে আর একটা ভ্যালু 50 থেকে 30 বাদ দিলে দেখো 20 আসবে। এবং তুমি যদি একটা ভ্যালুকে 20 ধরো, তাহলে অন্যটা 50 মাইনাস 20, তাহলে 30 আসবে। তাহলে দুটো ফ্যাক্টর কি কি, একটা 30 এবং একটা 20। ক্লিয়ার হল? এইভাবে আমাদেরকে এই সমস্ত অঙ্কের সলভ করতে হয়। তার আগে একটা তোমাদের কথা বলে রাখি, তোমরা যদি দ্বিঘাত সমীকরণের সমাধান ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে আগে সেই ভিডিওগুলো দেখো। তাহলে কি হবে, আমরা যে সমস্ত অঙ্কের ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনগুলো তোমাদের বুঝতে সুবিধে হবে। আমরা এর আগের ভিডিওতে কিভাবে সাধারণ আকার থেকে ডাইরেক্ট দুটো ফ্যাক্টরের গুণফল লেখা যায়, সেটাও আমরা এর আগে শিখেছি আগের ভিডিওতে। তো তোমরা যদি না শিখে থাকো বা সেই ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে আগে সেই ভিডিওগুলো দেখে নাও। নেক্সট প্রবলেমে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তখন সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। আগে কোয়েশ্চেনটা পড়ে কোয়েশ্চেনে যে টার্মগুলো আছে তাদের মানে বুঝতে হয়। অখণ্ড মানে কোনো ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা। ধনাত্মক মিনস পজিটিভ, 1 2 3 4 এইভাবে, মাইনাস হলে হবে না। সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে গেলে কি করতে হয়, একটা সমান চিহ্ন বসাতে হয়। সমান চিহ্নের বাম দিকে একটা রাশি থাকে এবং সমীকরণের সমান চিহ্নের ডান দিকে আর একটা রাশি থাকে, এবং দুটো যেন ইকুয়াল হয়। তাহলে এখান থেকে দেখো দুটো কন্ডিশন আমরা কিভাবে বাঁচবো, যেটা একটা এদিকে বসাবো এবং একটা এদিকে বসাবো। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। তাহলে আমরা যদি এটাকে ভেঙে নিই, তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণটা একটা কন্ডিশন, এবং সেই সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম আর একটা কন্ডিশন, সেটা এই দিক। তাই আমরা দুদিকের কি বসাবো সেটা পেয়ে গেলাম। এবারে আমাদের আগে ধরে নিতে হবে যে এক্সটাকে কি ধরবো, অখণ্ড ধনাত্মক সংখ্যাটাকে আমরা ধরে নেবো এক্স, কারণ এখানে ধরার মতো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে আমরা ধরে নেবো, ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হয় এক্স। আমি আর লিখছি না, ওটা তোমরা লিখে নিও। সো এক্স। এবারে বলেছে অখণ্ড সংখ্যার 5 গুণ। 5 গুণ মিনস
5x হবে। এক্সটা যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে তার 5 গুণ কত হতে পারে? 5x। এবং তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। বর্গ মানে সংখ্যাটার বর্গ মিন স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার হলো, এটা হচ্ছে বর্গ। তার দ্বিগুণ করে তাহলে 2x স্কোয়ার, বর্গের দ্বিগুণ হলো, এবং দ্বিগুণ অপেক্ষা 3 কম। 3 কম মানে -3। এবারে এটাকে আমাদেরকে যদি ওই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ফরম্যাটে আনতে হয় তাহলে আমাদের সবগুলোকে একদিকে নিতে হবে। তো আমরা কি করছি, এটাকে নিয়ে নিচ্ছি সবগুলো একদিকে, তাহলে -2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা কি এসেছে সাধারণ আকারে? না, আসেনি। তার কারণ x স্কোয়ার যে টার্মটা আছে তার সাইন এখানে মাইনাস আছে। তো মাইনাস থাকলে আমরা কি করব, মাইনাস দিয়েই সমান চিহ্নের উভয় পক্ষে মানে বাঁ দিক এবং ডান দিক দুদিকেই মাইনাস দিয়ে গুণ করে, তাহলে গুণ করে দিলে কি হবে, এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এইটা হয়ে যাবে -5x, এইটা হয়ে যাবে -3। আর 0 সঙ্গে মাইনাস গুণ করো প্লাস গুণ করো 0ই হয়। এইবারে এটা চলে এলো কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ফরম্যাটে সাধারণ আকারে। এটাকে আমাদের এবারে তুমি এটা সীতারাদের সূত্রে সাহায্য করতে পারো বা মিডল টার্ম ব্রেক করেও করতে পারো। তো আমরা এখানে জাস্ট ডাইরেক্ট মিডল টার্ম ব্রেক করে দিচ্ছি এবং আমি এখানে জাস্ট ফ্যাক্টরগুলো লিখে দিচ্ছি। তো কত হবে দুটো ফ্যাক্টর, একটা হবে 2x মাইনাস 1 হবে একটা, আর একটা হবে x মাইনাস 3। মাইনাস দুটো হলে এখানে মিলবে না, একটা প্লাস একটা মাইনাস হতে হবে। এবারে কোনটাকে প্লাস করব আর কোনটাকে মাইনাস করব। দেখো এখানে 5xটা আছে কি মাইনাস, তাহলে আমাকে এইটাকে করে দিতে হবে প্লাস আর এটাকে করে দিতে হবে মাইনাস। তাহলে দেখো 2x এর সাথে -3 গুণ করলে -6x হবে, আর এটার সাথে এটা গুণ করলে +x হবে। তো -6x আর +x করলে এটা হয়ে যাবে -5x। মিলে গেল? তোমাদের যদি এইভাবে ডাইরেক্ট মেথডটা অ্যাপ্লাই করতে অসুবিধা হয় তাহলে তোমরা যেমন নর্মাল ভাবে মিডল টার্ম ব্রেক করতে হয় সেইভাবেই করবে, কোনো অসুবিধা নেই। তো আমরা দুটো ফ্যাক্টর এখানে পেয়ে গেলাম, তাহলে হয় এই ফ্যাক্টরটা ইকুয়ালস টু 0 হবে। এই ফ্যাক্টরটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এখান থেকে x এর ভ্যালু কত দাঁড়াবে -12, অথবা x - 3 = 0 যদি হয় তাহলে সেখান থেকে x এর ভ্যালু দাঁড়াবে কত 3। এখন প্রশ্ন হচ্ছে x এর যে দুটো মান বেরিয়েছে তাহলে আমরা এই মানটা নেব না এই মানটা নেব। এখানে বলে দিয়েছিল যখন এইরকম কন্ডিশন আসবে যে আমাদের দেখতে হবে যে x এর দুটো মানের মধ্যে কোনটাকে নিতে পারি, তখন সবসময় অঙ্কটা করব। x টা কি ছিল সেইটা x এর ডেফিনেশনটা জানলেই আমরা এখান থেকে সংখ্যাটা বলে দিতে পারবো। তো বলেছিল x একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। ফার্স্ট কন্ডিশন ছিল কি অখণ্ড মানে কোনো ভগ্নাংশ হবে না, অর্থাৎ প্রথমে এটা কাটা। দ্বিতীয় কি ছিল ধনাত্মক, ধনাত্মক মানে প্লাস, এখানে অলরেডি মাইনাস আছে তাহলে তো হবেই না, তাহলে এইটা গ্রহণযোগ্য নয়, এইটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 3, তাহলে নির্ণেয় সংখ্যাটি হলো 3। অঙ্ক শেষ। নেক্সট প্রবলেম, দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 340, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন দেখো যুগ্ম সংখ্যা মানে কি? যুগ্ম সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা, যেমন ধরো 2, 4, 6, 8, 10, 12 এই সমস্ত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়। যে সমস্ত সংখ্যা শেষে 2, 4, 6, 8, 0 এই সমস্ত ডিজিট থাকবে তাদেরকে বলা হয় জোড় সংখ্যা। এইরকমই দুটো জোড় সংখ্যা নেওয়া হয়েছে এবং তারা ক্রমিক 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 জোড় সংখ্যা মানে পর পর, যেমন ধরো 2, 4, 4, 6, 6, 8 এইভাবে দুটো এমন জোড় সংখ্যা নেওয়া হয়েছে যারা কিনা পর পর আছে, এবং তাদেরকে স্কোয়ার করে মানে বর্গ করে যদি যোগ করা হয় তখন সেই যোগফলটা হয় কত 340। তাহলে একদিকে আমাদের হবে 340 এবং এই দিকে হবে দুটো যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি মানে স্কোয়ার করে যোগ হলো।
এখন কথা হচ্ছে দুটো যুগ্ম সংখ্যার কি কি হবে, যেখানে আমরা এক্স কাকে ধরবো, যে কোনো একটা সংখ্যাকে এক্স ধরে না, ধরি প্রথম সংখ্যাটি হলো এক্স। এবারে দেখো পরপর দুটো জোড় সংখ্যা মধ্যিখানে গ্যাপ থাকে কত, 2 করে। যেমন ধরো 2 এর পরে 2 নিলে 4 হয়, 4 এর পর থেকে 2 নিলে 6 হয়, 6 হয়, 8 এর পর থেকে 2 নিলে 10 হয়, 10 এর পর থেকে 2 নিলে 12 হয়। এইভাবে যে কোনো দুটো জোড় সংখ্যার মধ্যিখানের গ্যাপটা থাকে কত, 2। তাহলে আমরা প্রথম সংখ্যাটা যদি x ধরে নিই, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে, x এর সাথে আরো 2 যোগ হবে। তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 2। ক্লিয়ার হলো? এখন তোমরা যদি এই সংখ্যাটাকে পরের সংখ্যাটাকে x ধরতে, তাহলে আগের সংখ্যাটা তার থেকে 2 বিয়োগ হতো, তখন এটা হয়ে যেত x মাইনাস 2। 2 বিয়োগ করো আর 2 যোগ করো, একই অ্যান্সার আসতো। এখানে একটা জিনিস বলে দিই, এটা যুগ্ম সংখ্যা বলেছে, এটা যদি অযুগ্ম সংখ্যা বলতো বা বিজোড় সংখ্যা বলতো, তার ক্ষেত্রেও কিন্তু আমরা একই প্রসেস অ্যাপ্লাই করতাম। একটাকে x ধরতাম এবং তার পরেরটাকে x প্লাস 2 ধরতাম, কারণ দুটো বিজোড় সংখ্যার মধ্যখানের গ্যাপও 2 করে হয়। সেবারে বসিয়ে দাও, x প্লাস 2 একটা বসালাম, x একটা বসালাম। তুমি চাইলে এখানে x প্লাস 2 বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা কি করতে হবে, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা জাস্ট x স্কোয়ার হয়ে গেল 340। আর এটা কত হবে দেখো, এখানে একটা x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 340। এবারে সবটাকে এদিকে নিয়ে নাও, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 340 ইকুয়ালস টু 0। এবারে কি হবে, 2x স্কোয়ার প্লাস 4x, আর এটা ক্যালকুলেশন করলে কত হবে, 340 থেকে 4 বাদ দিলে 336, তাহলে মাইনাস 336 ইকুয়ালস টু 0। এবারে দেখো এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ফরম্যাটে পড়ে গেছে। আমরা এখান থেকে জিনিসটাকে মিডল টার্ম ব্রেক করতে পারি বা সিদ্ধান্তের সূত্র অ্যাপ্লাই করতে পারি, বাট এখানে আমরা করব কি, দেখো এটা দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা 2 কমন যাবে। আমরা কি করব, এটা বড় বড় সংখ্যা, তো যেহেতু কমন যাচ্ছে 2, কারণ এখানে অলরেডি 2 আছে, 4 কেও 2 দিয়ে ভাগ করা যায় এবং 336 কেও 2 দিয়ে ভাগ করা যায়, বা বলতে পারো প্রত্যেকটা সংখ্যারই একটা ফ্যাক্টর হলো 2, সেজন্য 2 এখান থেকে কমন যেতে পারে। কমন নিচ্ছি এই কারণেই যাতে অঙ্কটা আরো ছোট হয়ে যায়। আমরা 2 কমন নিয়ে নিলাম এখান থেকে, x স্কয়ার প্লাস 2x মাইনাস, এটা কত হবে বলো, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেশন করব, কি হবে, প্রথমে 3 আছে, তাহলে 2 1 কে 2, এখান থেকে 1 বিয়োগ করে নামবে এবং পাশে 3টা বসবে, 13, তাহলে 6 দুগুণে 12, 13 হয়েছিল, 13 এর নিচে 12 মানে 1 নামলো এবং এখান থেকে 6 মানে 16, 8 দুগুণে 16। এইরকম ভাবে তোমরা তোমাদের মেন্টাল ক্যালকুলেশন স্পিড আপ করো, যত ক্যালকুলেশনের স্পিড বেশি হবে তত তোমাদের ক্ষেত্রে এক্সামে টাইমটা অনেক বেশি সেভ হবে। যদি এই ধরনের ক্যালকুলেশন কিভাবে করতে হয় বা মেন্টাল ক্যালকুলেশন ট্রিক কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করব তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, সেখানে নাম্বার সিস্টেম বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারো যদি ইন্টারেস্টেড থাকো তো। और এখান থেকে 2টা ওদিকে গেলে কি হবে, 0 হয়ে যাবে, সো x স্কয়ার প্লাস 2x মাইনাস 168 ইকুয়ালস টু 0। এবারে দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ফরম্যাটে এসে গেছে। এবার আমাদের এটা কি করতে হবে, এটাকে এবারে আমাদের সমাধান করতে হবে। তো আমি এখানে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতেই করব সমাধানটা। এখানে দুটো ফ্যাক্টর এমন আনতে হবে যাদেরকে গুণ করলে হবে 168 এবং বিয়োগ করলে হবে, যেহেতু এখানে মাইনাস সাইন আছে, বিয়োগ করলে হবে কত, 2। তো এরকম দুটো ফ্যাক্টর কি কি হতে পারে, এরকম দুটো ফ্যাক্টর হতে পারে, একটা হতে পারে 16 আর একটা হতে পারে 14, সরি একটা হতে পারে 14, একটা হতে পারে 12, একটা 14, একটা 12। এটা এখান থেকে ক্যালকুলেশন করে দেখে নিলাম। তো তোমাদের যদি প্রবলেম হয় তোমরা এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যেমন করে করতে হয় উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো।
তাহলে আমরা এখানে ফ্যাক্টরগুলো কত কত পেয়ে গেছি 14 আর একটা হয়ে গেছে 12। তো 14 আর 12 ফ্যাক্টরকে এবার কি করব মাইনাস করতে হবে। সো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, দেখো x কি করব এইভাবে লিখতে হয়। আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি ট্রিকটা, ডাইরেক্ট মেথডটা। তো কি করতে হয়, দুটো ফ্যাক্টর 14 এখানে একটা বসিয়ে দিলাম, একটা 12 বসিয়ে দিলাম। এইবারে কোথায় মাইনাস বসাবো আর কোথায় প্লাস বসাবো সেটা আমাদের দেখতে হবে। দেখো যদি এই সি টার্মটা যেটা আছে ধ্রুবক পদ, তার আগেরটা যদি মাইনাস থাকে তাহলে জানবে যে একদিকে প্লাস একদিকে মাইনাস বসবে। আবার বলছি, যদি এই সি টার্মটার আগে মাইনাস থাকে তাহলে জানবে একদিকটা প্লাস একদিকে মাইনাস বসাতে হবে। আর যদি এখানে প্লাস থাকে তাহলে দুটো জায়গাতে একই চিহ্ন বসবে, হয় দুটো জায়গাতেই প্লাস বসবে বা দুটো জায়গাতেই মাইনাস বসবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে একটা জায়গায় প্লাস হবে একটা জায়গায় মাইনাস হবে। বাট কোথায় প্লাস বসাবো কোথায় মাইনাস বসাবো সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে মিডিল টার্মটা আছে 2, তার সাইনটা কি আছে প্লাস। তাহলে আমাদের দেখতে হবে এই যে দুটো আছে তাদের মধ্যে যে বড় সেটাতে প্লাস বসাতে হবে। তাহলে 14 আর 12 এর মধ্যে 14 বড়, তাহলে এখানে বসিয়ে দাও প্লাস, এখানে বসিয়ে দাও মাইনাস। ডাইরেক্ট মেথড। হয়তো ফার্স্ট তোমাদের এটা অসুবিধা হবে করতে করতে, বাট প্র্যাকটিস করলে এটা একদম ইজি হয়ে যাবে। দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, এখান থেকে বলে দাও দুটো ফ্যাক্টরের একটা হয় করলে কত মান বেরোবে। একটা বেরোবে -14 আর একটা বেরোবে 12। এখন -14 তো হবে না, কারণ এখানে বলে দিয়েছিল ধনাত্মক যুগ্ম সংখ্যা মানে পজিটিভ সংখ্যা বলেছিল, তাহলে এটা নেওয়া যাবে না, এটাকে নিতে হবে, এটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে একটা সংখ্যা হয়ে গেল 12, মানে x যেটা ধরেছিলাম সেটা হয়ে গেল 12, এবং তার পরের সংখ্যাটা 12 সঙ্গে আরো 2 যোগ করো, কত হবে 14। তাহলে সংখ্যা দুটো 12 আর সংখ্যা দুটো 14। সো আমাদের নেক্সট ক্যাটাগরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সংক্রান্ত সমস্যা। 2 অঙ্কের যে সমস্ত সংখ্যাগুলো হয়, যেমন ধরো 21 হতে পারে, 25 হতে পারে, 35 হতে পারে, 42 হতে পারে, এইরকম অনেক সংখ্যা হতে পারে। তো এই রকম সংখ্যা সংক্রান্ত সমস্যার অঙ্ক করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হয় যে একটা 2 অঙ্কের সংখ্যা এককের ঘরের অঙ্ক হয় আর দশকের ঘরের অঙ্ক হয়। যেমন 21 ক্ষেত্রে দশকের ঘরের অঙ্ক 2, এককের ঘরের অঙ্ক 1, এটা আমরা সবাই জানি। এখন দশকের ঘরের অঙ্ক আর এককের ঘরের অঙ্ক হতে গেলে যদি এটা হয় তাহলে সংখ্যাটা কিভাবে তৈরি হয়। মনে করো যে দশকের ঘরের অঙ্কটা যদি 2 হয়, এককের ঘরের অঙ্কটা যদি 1 হয়, তাহলে সংখ্যাটা কিভাবে তৈরি হয় 2 × 10। দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়, যোগ এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক দেওয়া থাকলে সংখ্যা গঠনের নিয়ম হচ্ছে এইটা, দশকের ঘরের অঙ্ক × 10 প্লাস এককের ঘরের অঙ্ক। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই যেটা আমরা শিখলাম সেটা এই অঙ্কে কিভাবে কাজে লাগবে সেটা দেখা যায়। এই ধরনের অঙ্ক করতে গেলে সবসময় জানবে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্কর মধ্যে সবসময় একটা রিলেশন এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবেই। যেমন ধরো এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা এককের ঘরের অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা এটাকে যদি ধরে নিই x, এককের ঘরের অঙ্কটা যদি ধরে নিই x, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে x - 6, কারণ এখানে সেটাই বলেছে যে এককের ঘরের অঙ্কটা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি হবে। এটার থেকে এ হচ্ছে 6 বেশি, তাহলে আমরা এটাকে x ধরেছি, তাহলে এটা হবে নিশ্চয়ই 6 কম, x - 6। তোমরা চাইলে এটাকেও x ধরতে পারতে, তাহলে এটা হয়ে যেত x + 6। যেমন তোমাদের সুবিধা হবে তেমন তোমরা ধরতে পারো। এই হচ্ছে গেল। এবারে তাহলে সংখ্যাটা কত হবে বলো। আমরা এক্ষুনি পড়লাম দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয় প্লাস এককের ঘরের অঙ্ক যোগ করতে হয়। এটা কত হবে বলো 10x - 60 প্লাস x, সো 11x - 60। এইটা হচ্ছে হবে সংখ্যাটা। তো প্রথমে এখানে তোমরা ধরে নেবে যে ধরি এককের ঘরের অঙ্ক x, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে x - 6 এবং সংখ্যাটি হবে বলে এই ক্যালকুলেশনটা করে 11x - 60। এই পর্যন্ত করা হবে। এবারে কি হবে, এইবারে প্রশ্নানুসারে দিয়ে এখানে আরো একটা কন্ডিশন বলে দেবে যার সাহায্যে আমরা সমীকরণটা তৈরি করে দেব। প্রথমটা এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক রিলেশন বলবে যার সাহায্যে আমরা সংখ্যাটা বের করব, এবং তারপরে আরেকটা কন্ডিশন বলবে যার সাহায্যে আমরা সমীকরণটা তৈরি করব। এখানে প্রথম কন্ডিশনটা এইটা ছিল
এবং সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এইটা, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল মানে দশকের ঘরের অঙ্ক কত ছিল, x মাইনাস 6, আর এককের ঘরের অঙ্ক ছিল x। তাহলে এই দুটো অঙ্কের গুণফল মানে x মাইনাস 6 ইন্টু x, এইটা হবে কত হবে, সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটা আমরা এখানে কি দেখেছিলাম, 11x মাইনাস 60, এইটা থেকে হবে কত, 12 কম, সো মাইনাস 12। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করে দ্বিঘাত সমীকরণে নর্মাল ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 11x, আর এটা যোগ করলে কত হবে, 72। আমি এটা মুছে দিচ্ছি। এবারে সব একদিকে নিয়ে চলে এসো, और এক্স স্কোয়ার মাইনাস 6x, আর এটা এদিকে এলে মাইনাস 11x হবে। তো মাইনাস 6 আর মাইনাস 11 মাইনাস 17x, আর মাইনাস 72টা এদিকে এলে প্লাস 72 ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা নর্মাল আকারে নিয়ে চলে এসেছি দ্বিঘাত সমীকরণে। এবার এটাকে সলভ করতে হবে। তো আমরা মিডল টার্ম ব্রেক মেথড ইউজ করব, এবং আমি এখানে ডাইরেক্ট দুটো ফ্যাক্টর লিখে দিচ্ছি। তোমাদের যদি এই পদ্ধতিটা শিখে থাকো ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করা, তোমরাও লিখে দিতে পারো। কিভাবে করব, প্রথমে আমাদের এমন দুটো ফ্যাক্টর চাই যাকে গুণ করলে হবে 72, 72। যেহেতু এখানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, সেই জন্য 72 ইন্টু 1 মানে 72। যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে 72-এর সাথে সেই সংখ্যাটার গুণ করতে হতো, এবং যে দুটো ফ্যাক্টর দরকার ছিল সেই দুটো ফ্যাক্টরের গুণ যেন ওই গুণফলটা হতো। মানে এখানে ধরো আছে 2, যদি থাকতো তাহলে 72 দুগুণে 144 হতো, এবং আমাদের এমন দুটো ফ্যাক্টর বার করতে হতো যাদেরকে কিনা গুণ করলে 144 হয়, নট 72। ক্লিয়ার? এখানে 72 কারণ এখানে 1 আছে। তাহলে আমাদের এমন দুটো ফ্যাক্টর দরকার যাদেরকে গুণ করলে হবে 72, এবং 72-এর আগে কি চিহ্ন আছে, যোগ। সেই দুটো ফ্যাক্টরকে যোগ করলে হবে 17। তো এখানে ফ্যাক্টর দুটো কি কি হবে ওটা দেখেই বোঝা যায়, একটা হবে 8, একটা হবে 9, 9 আর 8 যোগ করলে 17। তাহলে আমরা এখানে একটা 9 বসিয়ে দিলাম, এখানে 8 বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কোথায় মাইনাস কোথায় প্লাস কি বসাবো। যদি চিহ্ন এখানে প্লাস থাকে তাহলে জানবে এইখানে আর এইখানে দুটোই একই চিহ্ন বসে, হয় দুটোতেই মাইনাস বসবে নয় দুটোতেই প্লাস বসবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে জানবে এইখানে আর এইখানে উল্টো চিহ্ন বসে, হয় এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস। এখন এখানে যেহেতু প্লাস আছে, হয় এখানে মাইনাস এখানে মাইনাস বসতে পারে, বা এখানে প্লাস এখানেও প্লাস বসতে পারে। তখন আমরা এবার কোনটা বসাবো, আমরা বসাবো দেখবো তখন মিডিল টার্মে সাইনটা কি আছে। 17-এর এখানে সাইনটা মাইনাস, তাহলে আমাদের জানতে হবে যে এখানেও মাইনাস বসাতে হবে, এখানেও মাইনাস বসাতে হবে। ক্লিয়ার হল? এইবারে এখান থেকে তাহলে দুটো ফ্যাক্টর কি কি আসবে, x মাইনাস তো এসেই গেছে, এখান থেকে দুটো ভ্যালু, একটা দাঁড়াবে 9 আর একটা দাঁড়াবে 8। তো আমরা দুটো মান পেয়ে গেলাম 9 আর 8। তাহলে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে, আমরা এক্সট্রা এককের ঘরের অঙ্ক ধরেছিলাম, তাহলে একটা হতে পারে 9, একটা হতে পারে 8। সেকেন্ড প্রবলেমে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। দেখো প্রথম রিলেশনটা আমরা পেয়ে গেছি, এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্কের মধ্যে সম্পর্ক। কিভাবে, আমরা এখানে ধরে নিলাম যে এককের ঘরের অঙ্কটা হবে x হলো। এবারে বলেছে এখানে কন্ডিশনটা একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, মানে দশকের ঘরের অঙ্ক আর এককের ঘরের অঙ্ক দুটোকে যোগ করলে হয় 7। তার মধ্যে এককের ঘরের অঙ্কটা যদি x হয় তাহলে এটা নিশ্চয়ই 7 মাইনাস x হবে। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট রিলেশন আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি, সংখ্যাটা বের করা। কিভাবে সংখ্যাটা বের হবে, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করো প্লাস এককের ঘরের অঙ্ক, এটা কত হবে 70 মাইনাস 10x প্লাস x और 70 মাইনাস 9x। এই আমাদের সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে আমরা সংখ্যা বের করে নিলাম। নেক্সট কি বলছে, নেক্সট এবারে যে কন্ডিশনটা বলবে সেটা দিয়ে আমরা সমীকরণ তৈরি করব। প্রথমে তোমরা লিখে নেবে, ধরি প্রথম এককের ঘরের অঙ্কটা x, দশকের ঘরের অঙ্কটা 7 মাইনাস x এন্ড সো অন। এবারে প্রশ্ন অনুযায়ী এখানে কি বলছে, সংখ্যাটির অঙ্কদ্বয়, সেকেন্ড কন্ডিশনটা এইটা, সংখ্যাটির সাথে যদি 27 যোগ করো, এই যে সংখ্যাটা তুমি পেয়েছো এর সাথে যদি 27কে যোগ করা যায় তাহলে 70 মাইনাস 9x যোগ 27, এটা কি হবে, যদি যোগ করা যায় তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে
এককের ঘরের অঙ্কটা দশকের ঘরে হয়ে যায় এবং দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক হয়ে যায়। তার মানে তখন সংখ্যাটা কি হয়ে যাবে ভাবো, যে এক্সটা এখানে চলে আসবে, এক্সটা এখানে চলে আসবে মানে এক্স ইন্টু 10 হয়ে যাবে, প্লাস এক্স এর জায়গায় 7 মাইনাস এক্সটা চলে যাবে, প্লাস 7 মাইনাস এক্স, এটা কত হবে 10x প্লাস 7 মাইনাস এক্স। এটা যদি ক্যালকুলেশন করা যায় কি হবে, 70 আর 7 97 দেখা যাচ্ছে, 97 মাইনাস 9x ইকুয়ালস টু 9x প্লাস 7। আর সব একদিকে নিয়ে চলে আসো, আমরা এটা মুছে দিচ্ছি, এখানটা করবো, করলে কি হবে বলো, আমি যদি এটাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে 18x আর প্লাস 7 থেকে এদিকে নিয়ে চলে গেলে কি হবে 97 মাইনাস 7। সো x এর ভ্যালু এখান থেকে কত হবে 90/80, দ্যাট ইজ 5। 90 কে 18 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5। তাহলে x এর ভ্যালু এখানে পেয়ে গেলাম। বাট এখানে x এর ভ্যালু বার করতে বলে না, তোমার বলেছে সংখ্যাটা নির্ণয় করতে। তাহলে ভাবো দশকের ঘরের অঙ্ক ছিল, এককের ঘরের অঙ্ক ছিল, এককের অঙ্কটা 5 বেরিয়ে গেল, দশকের ঘরের অঙ্কটা কি ছিল 7 মাইনাস x, তাহলে কত হবে 7 মাইনাস 5, তার মানে 2, সংখ্যা বেরিয়ে গেল 25। পরিমাপ সংক্রান্ত সমস্যা দিয়ে যে সমস্ত ওয়ার্ড প্রবলেম থাকে দ্বিঘাত সমীকরণে, সেগুলো সলভ করতে গেলে আমাদের পরিমিতি সম্পর্কে একদম বেসিক আইডিয়া থাকতে হয়। যেমন ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, অতিভুজের দৈর্ঘ্য, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমাদের জেনে রাখাটা দরকার। তো যদি সেই সমস্ত সূত্র তোমরা শিখে এসেছো ক্লাস 9-এ, যদি ভুলেও গিয়ে থাকো অসুবিধা নেই, আমরা করাবার সময় সেটাকে ডিসকাস করে দেব। এখানে বলছে একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল 600 বর্গমিটার এবং পরিসীমা 100 বর্গমিটার, পার্কটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্য ও প্রস্থ, তো দেখো এখানে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বলেছে আর পরিসীমা বলেছে। তো ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা তোমরা অনেকেই জেনে থাকবে। সো আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা এখানে বলে দিয়েছে 600, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যে কোনো একটাকে ধরে নিতে হবে। আমরা ধরো ধরে নিলাম দৈর্ঘ্যটা x, ক্লিয়ার? তোমরা এরকম লিখবে না, তোমরা পুরো ভাষায় সুন্দর করে লিখবে, ধরি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য হলো x মিটার। আমাকে এখানে টাইম বাঁচাতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আমি আর শর্টে ছেড়ে দিলাম x। এখন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যা হয়, প্রস্থ হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, বা বলতে পারো আমরা যে কোনো দুটোর মধ্যে একটাকে যদি ধরে নিই, অন্যটা হয় ক্ষেত্রফল বাই বাকি যেটা আছে সেইটা। মানে আমরা এখানে যদি প্রস্থকে x ধরতাম, তাহলে দৈর্ঘ্যটা হতো ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটাকে ধরেছি x, তাহলে বলো প্রস্থটা কত হবে, প্রস্থটা কত হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফলটা এখানে কত বলে দিয়েছে 600, তো 600 বাই x মিটার। এবারে পরিসীমার যে সূত্র, তাতে দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুগুলো এখান থেকে বসিয়ে দেবো, দিলেই সমীকরণ তৈরি হয়ে যাবে। কিভাবে, প্রশ্নানুসারে সূত্রটা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য মানে x, প্রস্থ হচ্ছে 600 বাই x ইকুয়ালস টু 100 পরিসীমা হয়েছে। এটা কি করবো, প্রথমে 2টাকে ওইদিকে পাঠিয়ে দাও, এটা গুণ ছিল দিকে গেলে ভাগ হয়ে যাবে, আর এটাকে লসাগু করে দাও। x লসাগু x স্কোয়ার প্লাস 600 সমান সমান 50, और x স্কোয়ার প্লাস 600 ইকুয়ালস টু 50x। এবারে কি করব, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, x স্কোয়ার মাইনাস 50x প্লাস 600 ইকুয়ালস টু 0। এটাকে মুছে দিই। এবার এটা সাধারণ আকারে পড়েছে, এবার আমাদের কি দেখতে হবে, দুটো ফ্যাক্টর, এমন দুটো ফ্যাক্টর যাদেরকে গুণ করলে হবে 600, আর এখানে কি সাইন আছে প্লাস, তাহলে যোগ করলে হবে 50। তো দেখো একটা হবে 30, একটা হবে 20। এবারে কোথায় মাইনাস বসাবো, কোথায় প্লাস বসাবো, মানে এই দুটো জায়গায় কি কি চিহ্ন বসাবো। এখানে যদি প্লাস থাকে, আমি বলেছিলাম হয় দুটোতেই মাইনাস বসে বা দুটোতেই প্লাস বসে।
দুটোতেই মাইনাস বসাবো নাকি দুটোতেই প্লাস বসাবো, তার জন্য আমাদের দেখতে হয় মিডিল টার্ম যেটা আছে তার সাইনটা কি আছে। এটা যদি মাইনাস থাকে তাহলে দুটোতেই মাইনাস বসিয়ে দেবো, যদি এটা প্লাস থাকতো দুদিকেই প্লাস বসিয়ে দিই। ক্লিয়ার হলো? ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করে আমরা দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার যদি আমরা হয় অথবা করি তাহলে এখান থেকে এক্স এর দুটো ভ্যালু আসবে 30 এবং 20 হয়েছে। এখানে দুটোই গ্রহণযোগ্য এবং ভ্যালুগুলো এমনই যে যেটাকে নেবে বাকিটা অন্যটা হবে অন্য ভ্যালুটা। মানে আমি বলতে চাইছি যে এক্স এর আমরা যদি ভ্যালু 30 নিই, এক্স আমরা ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে প্রস্থটা হবে 600/30 মানে 20। আর যদি এক্স এর ভ্যালু এখান থেকে 20 নিই দৈর্ঘ্যটা, সেটা সম্ভব নয়। তার কারণ দৈর্ঘ্যটা আমরা জানি সবসময় প্রস্থের থেকে বড় হয়, সেই জন্য আমাদের এখানে এক্স এর ভ্যালু হবে 30 এবং মানে দৈর্ঘ্যটা 30 আর প্রস্থটা হবে 600/30 দ্যাট ইজ 20। নেক্সট অঙ্ক এখানে বলেছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বাকি দুই বাহুর থেকে যথাক্রমে 6 সেমি ও 12 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমকোণী ত্রিভুজ কেমন হয়? এইরকম, যা এটাকে বলা হয় অতিভুজ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এইটা, এটাকে বলা হয় অতিভুজ, এবং এই দুটো যে কোনো একটা লম্ব বা যে কোনো একটা ভূমি বলতে পারো। তো আমরা বেসিক্যালি এইটাকে ভূমি ধরে নিই এবং এটাকে লম্ব ধরি। তো দেখো এখানে বলেছে অতিভুজের দৈর্ঘ্য বাকি দুই বাহু মানে লম্ব আর ভূমির কথা বলছে, বাকি দুই বাহুর থেকে যথাক্রমে 6 সেমি আর 12 সেমি বেশি। তাহলে দেখো আমরা যদি এখানে অতিভুজটার দৈর্ঘ্য x ধরে নিই, x সেমি ধরে নিই, তাহলে আমাকে বলো এই দুটোর দৈর্ঘ্য কত? একটা 6 সেমি কম হবে, একটা 12 সেমি কম হবে। তুমি যেটাতে ইচ্ছা 6 সেমি কমাও, যেটাতে ইচ্ছা 12 সেমি কম। তো এটা হয়ে গেল ধরো x মাইনাস 12 সেমি, আর এটা হয়ে গেল x মাইনাস 6 সেমি। হয়েছে? এবারে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা মিন্স লম্বের কথাটা বলছে, ভূমি মানে এইটা। তাহলে আমাদের প্রথমে এক্স এর ভ্যালু বের করতে হবে, দেন এই উচ্চতা আর ভূমিটা বের করতে হবে, তারপর এই ফর্মুলায় বসিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই যে তিনটে ভ্যালু আমরা বের করলাম x, x মাইনাস 6 আর x মাইনাস 12, এই তিনটে ভ্যালু থেকে কিভাবে সমীকরণটা তৈরি করব যাতে কিনা x এর ভ্যালুটা বেরিয়ে যায়। তোমরা অনেকেই জেনে থাকবে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে যেটা পিথাগোরাসের উপপাদ্য বলেও পরিচিত, তোমরা অনেকেই করেছো সেটা। সেটা কি? অতিভুজের স্কোয়ার, আমি সূত্রটা এখানে লিখছি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবারে দেখো অতিভুজ স্কোয়ার কত হবে? অতিভুজ মানে এক্স স্কোয়ার প্লাস লম্ব মানে হচ্ছে এক্স মাইনাস ইকুয়ালস টু এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এক্স মাইনাস 12 হোল স্কোয়ার। ক্লিয়ার? এটাকে সলভ করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফেলে সলভ করো। তো দেখো আমি এটাকে ডাইরেক্ট ফেলে দিচ্ছি, তোমরা এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে করে ক্যালকুলেশন করবে। এখান থেকে এক্স স্কোয়ার আসবে, এখান থেকে এক্স স্কোয়ার আসবে, তাহলে 2x স্কোয়ার। এখান থেকে 2ab টার্মটা কত হবে? 12x। এখান থেকে 2ab টার্মটা হবে 24x। দুটোকে যোগ করলে হবে মাইনাস 36x, এখান থেকে হবে 36, আর এখান থেকে 144। 144 আর 34 যোগ করলে কত হবে? 180। হয়েছে? এবারে কি করব? সবগুলোকে একদিকে নেব। একদিকে নিলে এটা কি আসবে? এই পুরোটা এই এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এদিকে 0 সমান সমান এক্স স্কোয়ারটা এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার হবে এটা, তাহলে 2x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 180। তো এখানে দুটো ফ্যাক্টর কত হবে? 180 আনতে হবে কত? 36। তাহলে একটা ফ্যাক্টর হবে 30 আর একটা হবে 6, 30 আর 6। ক্লিয়ার হলো? তো এবার আমরা এটা কিভাবে করব? সো এবারে বলো এখানে কি কি হতে পারে। একটা জায়গায় 30, একটা জায়গায় 6 লিখলাম। এবারে যেহেতু প্লাস আছে তাহলে হয় দুটোই মাইনাস নয় দুটোই প্লাস। এখানে যেহেতু মাইনাস তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে এই দুটো ফ্যাক্টরকে আমরা যদি সলভ করি হয় আর অথবা করে, তাহলে x এর এখান থেকে দুটো ভ্যালু কত আসবে? একটা হবে 30, একটা হবে 6। এবারে দেখো যদি 6 হয়
আমরা এখানে মুছে দিলাম। কত কত ছিল, এটা x ছিল, এটা x মাইনাস 6 ছিল, এটা x মাইনাস 12 ছিল। এখন x এর ভ্যালু যদি 6 হয় তাহলে বলো এটা তো 6 হলো, বাট এটা তাহলে 6 মাইনাস 6 0 হয়ে যাবে। তাহলে ত্রিভুজটা এমনই, তার কোনো উচ্চতা নেই, উচ্চতাহীন, সেটা সম্ভব নয়। বা এখানে 6 বসালে 6 মাইনাস 12 মানে মাইনাস 6। ভূমি একটা দৈর্ঘ্য বোঝায়, সেটা কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তো তার জন্য এটা গ্রহণযোগ্য হবে না, আমাদের নিতে হবে 30। এই হচ্ছে এটা। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, x এর ভ্যালু 30 বেরিয়ে গেছে, তাহলে বলো এই লম্ব বা উচ্চতাটা কত হবে? লম্বটা হবে, আগে বলো ভূমিটা কত হবে? 30 মাইনাস 12 মানে 18, আর উচ্চতাটা হবে 30 মাইনাস 6 মানে 24। 2 দিয়ে কেটে দাও, 12, 18 ইন্টু 12 মানে 180, আর 36 216 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। এবার সময় দূরত্ব সংক্রান্ত সমস্যার সমাধান করতে গেলে আমাদের সময় দূরত্ব আর গতিবেগ দিয়ে একটা যে সম্পর্ক আছে সেটা আমাদের জেনে রাখতে হবে। তো আমরা এখানে কি জানি? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। এই বেসিক রিলেশনটা আমাদেরকে জেনে রাখতে হবে এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে। ক্লিয়ার হলো? এবারে দেখা যাক কোশ্চেনটা কি বলেছে। দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। ধরো এখানে একটা স্থান আছে, এখানে একটা স্থান আছে, এই টোটালটার ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। এবারে বলছে এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, দুটো জিনিস আছে, একটা মোটর গাড়ি, একটা জিপ গাড়ি। তো মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। জিপ গাড়িও যাচ্ছে এতটা, মোটর গাড়িও যাচ্ছে এতটা, বাট মোটর গাড়িতে যেতে যে সময় লাগছে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগছে। মানে মোটর গাড়িতে ধরে নাও যা সময় লাগবে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগবে। এটা যা লাগবে যে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগবে। এটা মোটর গাড়ি, সরি এটা জিপ গাড়ি, এটা মোটর গাড়ি। এবারে বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা এখন ডাইরেক্ট ধরে নেবো কি, যে ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। কেন আমরা এখানে এককটা কিলোমিটার প্রতি ঘন্টা নিলাম? এখানে দূরত্বের এককটা আছে কিলোমিটারে এবং সময়ের এককটা আছে দেখো ঘন্টাতে, ঠিক আছে? তাহলে x কিলোমিটার পার আওয়ার নিয়ে নিলাম। মোটর গাড়ির গতিবেগ যদি x হয় তাহলে জিপ গাড়ির কত হবে বলো? কোশ্চেনে বলে দিয়েছে 5 কিলোমিটার বেশি। তাহলে এটা নিশ্চয়ই হবে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার হয়েছে। এইবারে আমাকে বলো যে এই 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় কত লাগবে? আমি এটা মুছে দিচ্ছি। 200 কিলোমিটার যে টোটাল ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা যেতে মোটর গাড়ির সময় কত লাগবে? সময় বার করতে গেলে কি করতে হয়? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব 200, গতিবেগ মোটর গাড়ির ক্ষেত্রে x হয়েছে। জিপ গাড়ির কত সময় লাগবে? নিশ্চয়ই 200 x প্লাস 5। যেহেতু জিপ গাড়ির গতিবেগ বেশি তাহলে জিপ গাড়ির কম সময় লাগবে, তার মানে এইটার থেকে এই সময় থেকে এই সময়টা কম। কত কম? তাহলে এর থেকে এটা বিয়োগ দিলে সেটা হয়ে যাবে 2 ঘন্টা হয়েছে। যেমন বলেই দিয়েছিল 2 ঘন্টা কম সময় লাগে। এই আমরা সমীকরণ তৈরি করে ফেললাম, এটাকে সলভ করে ফেললেই হয়ে যাবে। তাহলে কি করবো এটাকে সলভ করতে গেলে? প্রথমে 200 কে কমন নিয়ে নিলাম। তোমরা না কমন নিয়ে ডাইরেক্ট লসাগু করতে পারো, যার যেটা সুবিধা। 1/x মাইনাস 1/x প্লাস 5 সমান সমান 2। আর 200 টাকা আমি যদি এদিকে নিয়ে চলে যাই আর এইটাকে যদি লসাগু করি তাহলে কি হবে? x ইন্টু এক্স প্লাস 5 উপরে হবে x প্লাস 5 মাইনাস x সমান সমান 2/200 আছে। আর এখান থেকে প্লাস x মাইনাস x কেটে গেল, 5
বাই এটা গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 2/200 করলে 1/100 और एक्स स्क्वायर प्लस 5x क्रॉस मल्टीप्लिकेशन समान समान 5 500 और एक्स स्क्वायर प्लस 5x माइनस 500 इक्वल्स टू 0 দুটো ফ্যাক্টর এমন নাও যাকে গুণ করলে হবে 500 বিয়োগ করলে হবে 5 এমন দুটো ফ্যাক্টর দেখো হবে একটা 25 একটা 20 সো এবার আমরা কি করব ডাইরেক্ট একটা 25 একটা 20 এবার আমাকে বলো যে এখানে কি কি সাইন বসাবো এটা মাইনাস আছে যদি এখানে মাইনাস থাকে তাহলে হয় এখানে প্লাস বসাতে হবে নয় এখানে প্লাস নয় এখানে মাইনাস নাহলে এখানে মাইনাস নয় এখানে প্লাস মানে দুটো একই সাইন বসানো যাবে না একটায় প্লাস বসাতে হবে একটায় মাইনাস বাট কোনটায় প্লাস বসাবো আর কোনটায় মাইনাস বসাবো তার জন্য আমাদের মিডল টার্মের সাইনটা দেখতে হয় এখানে কি সাইন আছে প্লাস এখানে যে সাইন থাকবে জানবে এই দুটো ফ্যাক্টরের মধ্যে যে বড় তার আগে সেই সাইনটা বসবে এটা ভালো করে মাথায় নিয়ে নাও তো এখানে মিডল টার্মের আগে প্লাস সাইন আছে মানে যে বড় ফ্যাক্টর মানে 25 তার আগে বসে প্লাস তাহলে এটা মাইনাস ক্লিয়ার হয়ে গেল আর এটাকে যদি আমরা হয় অথবা করে সলভ করি তাহলে x এর দুটো ভ্যালু বের হবে একটা হবে -25 একটা হবে +20 এটা কিভাবে হলো আর নিশ্চয়ই বলার দরকার নেই এখন দেখো x টা আমরা ধরে নিয়েছিলাম গতিবেগ গতিবেগ কখনো ঋণাত্মক হয় না ক্লিয়ার হয়েছে যদিও গতিবেগের ডাইরেকশন চেঞ্জ হতে পারে এটা পরে পড়বে তোমরা হয়তো পড়েওছো ভেক্টর রাশি একটা যাই পারে হোক এখানে আপাতত গতিবেগটাকে তোমরা স্পিড বলেই ধরে নাও ক্লিয়ার তো স্পিড কখনো নেগেটিভ হতে পারে না হয় পজিটিভ 20 তাহলে x এর ভ্যালু কত 20 এই আমাদের বেরিয়ে গেল মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে একটা নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল ধরো একটা নদী প্রথমে আছে নদীতে কোনো স্রোত নেই যদিও এটা ইম্পসিবল ব্যাপার যাই পারে আমরা ধরে নিলাম নদীতে কোনো স্রোত নেই তো সেই অবস্থা যখন স্রোত নেই তখন একটা নৌকা যাচ্ছে এই দিক থেকে এই দিকে এই ডাইরেকশন এবং তখন তার গতিবেগটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার এইবারে ভাবো স্রোত আছে স্রোতটা ধরো কাজ করছে এইভাবে এই দিক এবং স্রোতের বেগটা আমরা এখানে ধরে নিচ্ছি x কিলোমিটার পার আওয়ার এবার আমাদের দেখতে হবে স্রোতের অনুকূল কি জিনিস আর স্রোতের প্রতিকূলে যাওয়াটা কি জিনিস স্রোতের অনুকূলে যাওয়া মানে যখন নৌকাটা যেদিকে স্রোতের ডাইরেকশন সেই দিকেই নৌকাটা আসছে মানে এদিক থেকে এদিকে যখন স্রোতের অনুকূলে নৌকা যাবে যখন স্রোতের অনুকূলে নৌকাটা যাবে তখন স্রোতের বেগ আর নৌকার বেগ দুটো অ্যাড হয়ে যাবে যেহেতু একটা অন্যকে প্রভাবিত করছে এটা ভেক্টরের যোগ ঠিক আছে এটা তোমরা জেনে থাকবে তো সেক্ষেত্রে স্রোতের অনুকূলে নৌকার লব্ধি বেগটা কত হবে লব্ধি বেগ এটা মাথায় রাখবে কথাটা কত হবে 8 + x কিলোমিটার পার আওয়ার বাট যখন স্রোতের প্রতিকূলে যাবে মানে বিপরীত দিকে যাবে যখন স্রোতের প্রতিকূলে যাবে মানে যখন নৌকাটা এইভাবে যাবে এদিকে না এসে এইভাবে যখন যাবে তখন কি হবে নৌকাটাকে স্রোতটাকে ফেস করতে হবে তো তার গতিবেগটা কমে যাবে এবং তখন হবে লব্ধি বেগটা 8 - x ক্লিয়ার 8 - x কিলোমিটার পার আওয়ার হলো এবারে বলছে নৌকাটা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 22 কিলোমিটার গেছে তাহলে আমাকে বলো তোমরা যে 15 কিলোমিটার যেতে নৌকাটা কত টাইম লাগবে স্রোতের অনুকূলে গেছে স্রোতের অনুকূলে মানে তখন নৌকাটার বেগ হচ্ছে এইটা তাহলে তখন কত সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ আমরা যেটা আগে পড়ে এলাম তাহলে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার আর গতিবেগ মানে লব্ধি গতিবেগ 8 + x যখন স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যাবে তখন কত সময় লাগবে দূরত্ব 22 আর স্রোতের প্রতিকূলে হচ্ছে লব্ধি বেগ 8 - x হলো দুটোই হচ্ছে ঘন্টাতে কারণ এখানে সময়টা ঘন্টায় আছে
দুটোই আওয়ার হলো। এখন দেখো এই দুটো সময় টোটালটা হচ্ছে 5 ঘন্টা, মানে সে 5 ঘন্টায় সতের অনুকূলে গেছে, প্রতিকূলেও এসেছে। সো এই দুটো সময়কে অ্যাড করলে হবে 5। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখে দেবো 15/8 plus x plus 22/8 minus x equals to 5। সলভ করলে এটাকে কি হবে, সলভ করে ফেলো। 8 plus x into 8 minus x equals to 5। এখানে কত হবে, 15 into 8 minus x মানে 120 minus 15x plus এটা হচ্ছে 176 plus 22x। এই দুটো গুণ করলে দেখো a প্লাস বি, a মাইনাস বি সূত্রে পড়ে আছে। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। তাহলে 8 স্কোয়ার মানে 64 মাইনাস এক্স স্কোয়ার। এইগুলো আমি এত ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো তোমরা সবাই জানো। 5 আর এটা ক্যালকুলেশন করলে কত হবে, 22 থেকে 15x বাদ দিলে 7x, আর 176 আর 120 যোগ করলে 296 और 7x plus 296 equals to, এটা যদি এটা দিকে ভাগ ছিল দিকে গেলে গুণ হয়ে যাবে। 5 into 64 কত হবে, 320 minus 5x স্কয়ার। আর সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবে। তাহলে 5x স্কয়ার প্লাস 5x স্কয়ার প্লাস 7x, আর এটা হবে 296, এটা প্লাস ছিল দিকে গেলে মাইনাস হয়ে যাবে। 320 থেকে 296 বাদ দিলে কত হয়, 24 minus 24 equals to 0। সলভ করা যেটা কত হবে, এখানে ফ্যাক্টর দুটো হবে 5 আর 24, মানে গুণ করলে 120। 120 থেকে দুটো ফ্যাক্টর এমন বার করতে হবে যাকে গুণ করলে 120 হবে, বাট বিয়োগ করলে হবে 7। তাহলে 15 আর 8, তাহলে 5x স্কয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 equals to 0। এখান থেকে 5x কমন নিলে x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 8 কমন নিলে x, সরি এটা প্লাস হবে, x প্লাস 3 equals to 0 और 5x माइनस 8, और এখানে কি হবে x প্লাস 3 equals to 0। এই দুটোকে যদি সলভ করা যায় তাহলে x এর একটা ভ্যালু দাঁড়াবে 8/5 এবং একটা ভ্যালু দাঁড়াবে -3। তো মাইনাসটা নেওয়া যাবে না, তাহলে এখানে অ্যান্সার হবে 8/5 কিলোমিটার প্রতি ঘন্টা। করলাম দ্বিঘাত সমীকরণ, এরপরে আমরা স্টার্ট করব সরল সূত্র। তবে তার আগে তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার সম্পর্কে প্রবলেম থেকে থাকে এবং তোমাদের মনে হয় যে সরল সূত্রের আগে সেই চ্যাপ্টারটা করিয়ে দিলে ভালো হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমরা আজকে যে সমস্ত প্রবলেম পড়লাম সেই রিলেটেড আরও সমস্ত প্রবলেম নিয়ে একটা পিডিএফ ফাইল আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ইচ্ছে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।